নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন একেবারে চলে এসেছি নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে। আজকে সব থেকে বড় খবর, দেশ জুড়ে সিএ চালু হয়ে গেল। সিএ চালু নিয়ে গত কয়েক বছর ধরে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক তর্ক বিতর্ক চলছিল এবং ভোটের আগে 2024-এ ভোটের আগে, লোকসভা ভোট ঘোষণার আগেই চালু হয়ে গেল আজকে সিএএ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রাজনৈতিক চক্রান্ত বিরোধীরা বলছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের আগে এই সিএএ চালু হচ্ছে রাজনৈতিক চক্রান্ত বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভোটের আগে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে মিথ্যে কথা বলে। এর আগেও তাই করেছিলেন, 21-এর আগেও তাই করেছিলেন। সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে তার ভোট ব্যাংকে একত্রিত করা। আজকে আপনার মাধ্যমে আমি মুসলিম সমাজকে বলতে চাই যে আপনারা সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করেছিলেন। আজকে একবার নিজেরা পরীক্ষা করে দেখুন। বিজেপি বলছে যে সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্ব যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাগরিকত্ব চলে যাবে। আজকে সিএ লাগু হলো, দেখুন কারো নাগরিকত্ব যায় কিনা। যদি নাগরিকত্ব যায় তখন আপনারা আন্দোলন করুন। আপনারা কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড় মারছেন, কাকের পিছনে দৌড় মারছেন, সেটা তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। রাজনৈতিক যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের অ্যাপিসমেন্টের পলিটিক্স করছেন। যারা উগ্র সাম্প্রদায়িক তাদেরকে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য। সুকান্তবাবু, অসমের যে অভিজ্ঞতা, বারবার করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল বহু মানুষকে, সেই অভিজ্ঞতাই তো তুলে ধরা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং সেটাই তো মানুষের মধ্যে কি আতঙ্ক তৈরি করবে না এই সিএ নিয়ে? আপনি সাংবাদিক, আপনার একটু পড়াশোনা করা উচিত দাদা বাবু। আসামে সিএ লাগু হয়নি এখনো, আজকে থেকে লাগু হলো আসামে। আমি সিএ এর কথা বলিনি, ডিটেনশন ক্যাম্পের কথা বলেছি। ডিটেনশন সিএ এর কথাই আলোচনা হচ্ছে, তাহলে আপনি ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে আলোচনা করতে বলুন না। আজকে তো আপনি সিএ নিয়ে আলোচনা করতে রেখেছেন। বিরোধীরা বলছে সিএ এর সাথে ডিটেনশন ক্যাম্পের কোনো রিলেশন নেই। না না, আপনি সিএ চালুই হয়নি, আপনি ডিটেনশন ক্যাম্পের সাথে সিএ রিলেশন কিভাবে করবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। আমি তো ওটাই বলছি। ডিটেনশন ক্যাম্প যেটা বিষয় সেটা এনআরসি নিয়ে, এনআরসি তো লাগুই হয়নি পশ্চিমবঙ্গে, কোথাও লাগু হয়নি ভারতবর্ষে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। সিএ লাগু হয়েছে, সিএ লোককে নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নেওয়ার আইন না। একবার টেস্ট করে দেখুন, পরীক্ষা পাঠ্য নিয়েও বিভিন্ন প্রোডাক্টে লেখা থাকতো আগে। আজকে যারা সিএ চালু হলো একটা আশঙ্কার বাতাবরণ যে ভবিষ্যতে আবার এনআরসিও চালু হয়ে যাবে কিনা, এটা বিরোধীরা বলছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কবে রাম রাজা হবে, তারপরে বনবাসে যাবে, আপনি সেইভাবে চিন্তা ভাবনা করবেন না। এখন বর্তমানে সিএ লাগু হয়েছে, সিএ নিয়ে কথাবার্তা বলা উচিত। সিএ ভারতবর্ষের যারা পশ্চিমবঙ্গের বাইরে, আমি উদাহরণস্বরূপ শুধু বাংলাদেশকে ধরছি। আজকে বাংলাদেশের যে হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। আমি যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমি তো দেখেছি ছোটবেলা থেকে ক্লাস 6-এ 7-এ 8-এ আমাদের থেকে বয়সে বড় ছেলেরা এসে স্কুলে ভর্তি হতো আমাদের সাথে। তাদের করুণ কাহিনী কোনদিন শুনেছেন? কিভাবে চোখের সামনে যুবতী দিদিকে তুলে নিয়ে যাওয়া হতো, করে তাকে মুসলিম করা হতো, জোর করে বিয়ে করা হতো বাংলাদেশে। কোথায় যাবে বলুন তো তারা? আচ্ছা, পৃথিবীতে আর যাওয়ার দেশ আছে? এই পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল? পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল? পশ্চিমবঙ্গ তো তৈরি হওয়ার কথা ছিল না, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তৈরি বাংলা, সমগ্র বাংলাতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তখন বাঙালিরা, শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একা না, অনেক বাঙালি বুদ্ধিজীবীরা সেই সময় আওয়াজ উঠিয়েছিলেন। কংগ্রেসের নেতারা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, মেঘনাথ সাহার মতো লোক ছিলেন। তারা বলেছিলেন যে বাঙালি হিন্দু হোমল্যান্ড চায়, সেই জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। নাহলে তখনই বাংলাদেশে সবাই চলে গেলে পারতো, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেলে তাহলে বুঝতে পারতো। মতুয়াদের একটা অংশ যারা সিএ বিরোধিতা করছেন, তারা বলছেন যে এতে মতুয়াদেরই ক্ষতি হবে। কারো ক্ষতি হবে না,
কোনো ধরনের ক্ষতি হলে বলে সেই দায়িত্ব আমরা নিচ্ছি, কোনো ধরনের ক্ষতি হবে না। যে যেখানে যে ডিক্লারেশন দেবে, কেউ বলবে আমি, কেউ ধরুন বললেন যে আমি 2000 সালে পশ্চিমবঙ্গে এসেছি, তো 2000 সালের সেই ডেট থেকেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে যদি কোনো চাকরি পেয়ে থাকেন সেই চাকরি বৈধ, সেই ডেট থেকে বৈধ হয়ে গেল। উনি যদি বলেন না আমি 1999 এসেছি, 98 এসেছি, অমুক ডেটে এসেছি, সেই ডেট থেকে বৈধ, তারপরে পাওয়া চাকরি, জমি, বাড়ি, গাড়ি সমস্ত কিছু বৈধ হবে, কোনো বিপদের কোনো সম্ভাবনা নেই। ওকে সুকান্ত বাবু, এবার আসি আপনাদের লাভ ক্ষতির অঙ্ক। বিশেষ করে আপনি, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, এই শান্তনু ঠাকুর কালকেও বলেছেন, পরশুদিনও বলেছেন একদিন আগে হলেও সিএ চালু হবে। আপনারা লাভের অঙ্কে কতটা এগিয়ে পশ্চিমবঙ্গে? দেখুন, আমরা লাভের বিষয়টা দেখছি না। লাভের বিষয় থাকলে পরে অনেক আগে আমরা সিএটা লাগু করতাম, লাগু করে বেশ কিছু লোককে, উদ্বাস্তুকে নতুন করে নাগরিকত্ব দিয়ে দিতাম, দিয়ে হয়তো ভোট ব্যাংক বাড়াতে পারতাম। কিন্তু দেখুন, আমরা ভোটের জাস্ট আগে এই রুলস রেগুলেশন করেছি। আগামী দিনে সময় লাগবে, এই রুলস রেগুলেশন অনুসারে কিছু লোক অ্যাপ্লাই করবেন, তারা নাগরিকত্ব পাবেন, আগামী দিনে তারা কেউ কেউ হয়তো ভোটার, তারা ভোটার হবেন। তো আমরা সেই জন্য এটাকে কোনো লাভ, নির্বাচন, লাভ ক্ষতি এসবের অ্যাঙ্গেলে দেখছি না, আমরা মানবিকতার অ্যাঙ্গেলে দেখছি। আমি বারবার বলছি, আসলে বিরোধীরা তো প্রশ্ন তুলছে যে 2024 লোকসভা ভোটের ঘোষণার ঠিক আগেই সিএ, সেইটাই লাভের অঙ্ক দেখছে আর কি। বিজেপির লাভের অঙ্ক কতটা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। না না, এটা উল্টো। আমাদের বিরোধীদের একটু সুবিধা হতে পারে। আমি বলছি, আমাদের বিরোধীরা যে ধরনের মিথ্যে কথা বলে, তারা মুসলিম সম্প্রদায়কে মিথ্যে কথা বলে ভুল বোঝাতে পারে। আমরা লাভ ক্ষতির অঙ্ক দেখছি না, আমরা দেখছি মানুষের, সেই অভাগা মানুষগুলো যারা বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছে। আজ মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছিলেন, আর সেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না কেন, ম্যাডাম, আপনার যে হোম মিনিস্ট্রি আছে আপনার আন্ডারে, আপনি বলছেন ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই হবে, তাহলে মতুয়ারা পাসপোর্ট করতে গেলে আপনার ডিআইবি কেন 1971 সালের মিনিস্ট্রি? তো হয়তো মানা করতে পারেন না যে আমরা চাইবো না। আপনি গাছেরও খাবেন, তলারও পুরোবেন, এটা হতে পারে না। ওকে, অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বললেন লাভ ক্ষতির অঙ্কে নয়, এটা একেবারে বাংলাদেশ থেকে এবং পড়শি দেশ থেকে যারা সংখ্যালঘু সেখানকার, তারা কোথায় যাবেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন সিএ চালু হবে বলে ঘোষণা করা হয়েছে, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপি সরকারকে। কি বললেন দেখুন। 20 সালে আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। সিএ এর খবরেই থাকবো, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ফিরে আসছি।
আর ইতিমধ্যেই এই সিএ ঘোষণায় বনগাঁয় ঠাকুরবাড়ির একটা অংশে মতুয়াদের একটা অংশ একেবারে উৎসবে মেতে উঠেছেন। এই মুহূর্তে ছবি দেখছেন, সরাসরি চলে যাব ওইখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কি বলছেন মতুয়াদের একটা অংশ, তারা কি বলছেন আজকে এই সিএ কার্যকর হওয়ার পর তাদের কতটা ইতিবাচক বলে মনে হচ্ছে? দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত লোকসভা নির্বাচনের প্রথমবারের জন্য প্রার্থী হয়েছিল এই মতুয়া বাড়ির সদস্য শান্তনু ঠাকুর প্রার্থী হবার পরেই ঘোষণা করেছিল যে মতুয়াদের জন্য সিএ লাগু করবে বিজেপি। এবং এই মতুয়া বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, তারাও কথা দিয়েছিলেন যে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবং শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পরে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে যে শান্তনু ঠাকুরের যে কার্যকাল 5 বছর, তার মেয়াদের প্রায় শেষের দিকে। এই লোকসভা নির্বাচনের আগে শান্তনু ঠাকুরকে কিন্তু একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে এখনো কেন সিএ লাগু হয়নি। এবং এই মতুয়াদের সিএ লাগু হবে, মতুয়াদের জন্য যে সিএ লাগু হবে শান্তনু ঠাকুর একাধিক সভায় বলেছিল। এবং সেই মতোই তিনি দাবি করেছিলেন যে এই লোকসভা নির্বাচনের আগে 1 দিন আগে, 2 দিন আগে বা 3 দিন আগে হলেও সিএ লাগু হবে। সেই মতোই আজ সিএ বার্তা দেওয়ার পরে, অর্থাৎ সিএ লাগু হবে সেই বার্তা পাওয়ার পরেই মতুয়ারা উৎসবের মেজাজে একেবারে দেখতে পাচ্ছি। অনিরুদ্ধ, তার মানে তোমার কথার সূত্র ধরেই বলা যায় যে শান্তনু ঠাকুর কি হাঁপ ছেড়ে বাঁচলেন? শান্তনু ঠাকুর কি আরো বেশি ফায়দার, বনগাঁ লোকসভা কেন্দ্রে বিশেষ করে তিনি কি ফায়দার স্বপ্ন দেখছেন? আজকে রাতের ঘুমটা অন্তত নিশ্চিন্তে হবে যার যেহেতু সিএএ। কিন্তু মতুয়ারা কি বলছেন সিএ, যারা এখন ফেস্টিভ মুডে, কি বলছেন দেখুন। তো আমাদের অত্যন্ত আনন্দের কথা, সারা ভারতবর্ষের মানুষের আনন্দের কথা। একটা নতুন আইন প্রণয়ন করতে গেলে তার যে কার্য পদ্ধতি, সেই কাজটা করতে হয়তো এত দেরি হলো। তবুও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নরেন্দ্র মোদীজিকে। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। আমরা এই জন্য সবাই খুব আনন্দিত। আমাদের বড় পাওনা আজকে আমরা পেয়ে গেলাম। আমাদের সাফল্য হলে আমরা তো আনন্দিত হবই। আন্দোলন প্রমোদ চাঁদ ঠাকুর আমাদের, তারপরে আন্দোলন ছিল আমাদের বড়মা বীণাপাণি দেবীর, এর পরবর্তীতে আমাদের শান্তনু ঠাকুর এবং সারা মতুয়াদের যে আন্দোলন ছিল সিএএ নাগরিকত্ব সুরক্ষার জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মতুয়াদের এবং পূর্ব বাংলা থেকে আগত সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এসে তাদের নাগরিকত্ব দিয়েছেন এবং সেই নাগরিকত্ব সম্পূর্ণভাবে কার্যকারী করেছেন। তার জন্য আমরা শ্রদ্ধা আপাতমস্তকে আমরা তাকে নমস্কার জানাই। দেখা যাচ্ছে পুরো উৎসবের মেজাজ ঠাকুর বাড়িতে। অবশ্যই এটা তো আমাদের একটা উৎসব। আমরা যে আজকে কি পেলাম সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মতুয়া এবং পূর্ব বাংলা থেকে আসা মানুষ আজকে তারা তাদের নাগরিকত্ব সুরক্ষা পেলেও এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে। চোখের জল দিয়ে সারা বিশ্বের মতুয়ারা আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। কেমন লাগছে আজকে এই নাগরিকত্বের বা সিএ বার্তা শোনার পরে? সিএ চালু হলো, সিএ লাগু হলো বলা হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের খবর আমাদের মতুয়াদের কাছে তথা পূর্ববঙ্গ থেকে যে সমস্ত মানুষ বিভিন্ন রকম ধর্মীয় অত্যাচারে নিপীড়িত হয়ে এদেশে এসেছে, সর্বোপরি সমস্ত মানুষের কাছে এটা অত্যন্ত আনন্দের খবর। আমরা ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজিকে, অমিত শাহজিকে এবং আমাদের নয়নের মণি, আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সংঘাধিপতি, তাকে শ্রী শান্তনু ঠাকুরকে আমরা অনেক অনেক ধন্যবাদ। এবং যদিও মতুয়া নেতা, মতুয়া সম্প্রদায়ের মমতা বালা ঠাকুর, যিনি তৃণমূল সাংসদ, তিনি কিন্তু বলছেন যে মতুয়াদের এতে ক্ষতি হলো। তার পাল্টা শান্তনু ঠাকুর, যার কথা বলছিলাম, তিনি কি হাঁপ ছেড়ে বাঁচলেন? কি বললেন দেখুন। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমরা বসবো, বসার পরে আমরা সিদ্ধান্ত নেব সমগ্র মতো সমাজকে আমরা ডেকে যে আজকে এটা যদি করা হয় তাহলে আমাদের যে কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা রাস্তায় নামবো। দরকার হয়, প্রয়োজন হলে আমরা ধর্নায় বসবো। এটা আমাদের আগেও কথা ছিল, এখনও সেই যতদিন এটা থাকবে, যতদিন আমরা নিঃশর্ত না হবে, এতদিন এই লড়াই চলবে। তারা জানে যে মতুয়ারা আমাদের কাছ থেকে সরে গেছে, তাদের ভোট আমরা পাবো না। তার জন্য তাদের আবার একটা লোভ দেখানোর জন্য, তাদের জুজু দেখানোর জন্য যে আজকে আমরা এটাকে কার্যকারী করলাম, আমরা সিএ চালু করে দিয়েছি, আমাদের তোমরা আবার ভোটটা দাও। কিন্তু তারা কিন্তু আবার বলবে যে আমরা লোকসভার পরে সেটাকে আমরা কার্যকারী করবো। তার মানে কি? এবং আমি এটুকু মনে করি যে এই ফর্মটা যখনই আমাদের লোকরা ভরবে, তারা বেনাগরিক হতে কেউ বাধা দিতে পারবে না। তাদের সব সরকার তাদের বেনাগরিক করে দেবে।
যেখানে আমাদের মতো ধর্মের লোক আছে, শুধু নয় যারা ওপার বাংলার মানুষ, আমাদের এরা সত্যি সত্যি তাদের অধিকার থেকে পুরো টোটাল বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কেউ বাঁচাতে পারবে না। এই ফর্মটা ভরার পরেই যে আমি নিজেই স্বীকার করছি আমি নাগরিক নই, কিন্তু আমি তো এই দেশের নাগরিক, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, ভারতের প্রধানমন্ত্রী যা কিছু আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা কিছু আছে, আমাদের মতো ওদের সেই সব কিছুই আছে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি তারা। সমস্ত জিনিসের একটা সময় থাকে, সেই সময় অনুসারে এটা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছাকে সার্থক করার যে প্রয়াস আজকে দেখিয়েছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করি। চিরস্মরণীয় হয়ে থাকার দিন আমাদের যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আমরা আছি, উদ্বাস্তু সমাজের মানুষ আছি, সকলের কাছে আজকে একটা নতুন স্বাধীনতা সমতুল্য একটা দিন বলে আমি মনে করি। কারণ আমি অনেকবার বলেছি যে সিএ এর গুরুত্বটা হবে আমাদের ফিউচার প্রজন্মের জন্য। তাই ফিউচার প্রজন্মরা ভারতবর্ষে আজকে সাংবিধানিকভাবে স্বীকৃতি পেল এবং আমরা পাশাপাশি যারা অবস্থানরত বর্তমানে তারাও আজকে আমাদের অস্তিত্বের প্রমাণ ঘটলো। এটাই সবচেয়ে বড় পাওয়া। আর এতক্ষণ ঠাকুরবাড়ির ওই দিকে দেখালাম মতুয়াদের ফেস্টিভ মুডে, কিন্তু উত্তরবঙ্গের মতুয়ারা তারা কি করছেন, তারা কি বলছেন, এ দেখুন শিলিগুড়ির ছবি দেখুন, সেখানেও মতুয়াদের একটা অংশ তারা উল্লাস করছেন। দেখুন সেই ছবি, ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি বলছেন মতুয়া সংঘের মানুষজন এই মুহূর্তে? দেখো, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত এই সিএ কিন্তু অবশেষে আজ কার্যকর করলো কেন্দ্র, কিছুক্ষণ আগেই তা কার্যকর হয়েছে এবং সেই খবর শোনা মাত্রই কিন্তু শিলিগুড়িতে মতুয়া সম্প্রদায়ের লোকেরা তারাও কিন্তু উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসছে। রীতিমতো কাঁসর ঘন্টা নিয়ে, ঢোল নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসে। আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। কতটা খুশি আপনার আজকের এই সিদ্ধান্ত? আমাদের খুশিটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারছি না, কেননা আমরা দীর্ঘ রাজনৈতিক শিকার হয়ে এসেছি এই মতুয়া সমাজের মানুষ। কেননা আমরা পশ্চিমবঙ্গে যখন 2011-তে খেলা দল পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন হয়, তার আগে বর্তমান মুখ্যমন্ত্রী 2004 সালে বিধানসভায় এই সিএএ এনআরসির জন্য তার ডকুমেন্টস বিধানসভার বুকে ছুড়ে দিয়েছিলেন। কিন্তু উনি যখন ক্ষমতায় আসলেন তখন এই মতুয়া সমাজের ভোটের আশীর্বাদেই ক্ষমতায় আসলেন, কিন্তু মতুয়া সমাজকে প্রত্যাখ্যান করলেন। তারপরে আমরা দেখলাম যে আমাদের সমাজকে যে রাজনৈতিক দল আমাদেরকে হবে সিএ চালুর পর তাদের অতিরিক্ত প্রাপ্তি কি হবে, কি আশা করছেন তারা? আমরা অতিরিক্ত প্রাপ্তি কি হবে, এই যে এখন সিএ তো লাগু হয়ে গেল, কি প্রাপ্তি হবে? অতিরিক্ত প্রাপ্তি এটা হবে যে আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা নির্দ্বিধায় ভারতবর্ষে বসবাস করতে পারবে এবং তাদের ভবিষ্যৎটা সুদৃঢ় হবে। ভারতবর্ষের আমাদের যে পশ্চিমবঙ্গের যদি আমরা সীমানা দেখি, পার্শ্ববর্তী আছে বাংলাদেশ, নেপাল, ভুটান, এখান থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটছে এবং আমাদের যারা পূর্বপুরুষ অবিভক্ত বাংলায় ছিলেন, ভারতে ছিলেন, তারা দেশভাগের পর আমরা এই দেশে আসার পর আমরা আমাদের ন্যূনতম অধিকারটুকু পাইনি। এই আমাদের মতুয়া সমাজের মানুষের বসবাস দেখবেন, যেখানে বৈদ্যুতিক খুঁটি নেই সেখানে, যেখানে রাস্তা শেষ সেখানে, অর্থাৎ আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে যখন পূর্ব বাংলা থেকে আমাদের এই ভারতবর্ষে আনান করা হয়, এখানে বঞ্চিত হয়েছেন এরকমটাই অভিযোগ করছেন তারা। আমরা দেখাবো সিএ নিয়ে আরো খবর, তবে আমার বাংলায় আরো অন্যান্য খবর, যেমন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আবারও বিতর্কে। কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে তার বিরুদ্ধে অভিযোগ, সিআইডি নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্ত করছে। আর বাঁকুড়াতেই একটা জায়গায় ফ্লেক্স টাঙানো আছে বড় করে, উন্নয়নের ফ্লেক্স, তার আড়ালে অবৈধ নির্মাণ চলছে রেলের জমিতে। সব কিছু জানেন তিনি, কিন্তু জেনেও বলছেন 40 বছর ধরে তো করে আসছি। দেখুন, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আবারও তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এবার রেলের জমি দখল করে বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ।
ওটা অবৈধ জায়গায় নির্মাণ করে অনেকদিন বসে আছেন উনি তো রাজ বিজেপির ব্যানার ফ্যানার লাগিয়ে উনি রেখেছেন। আমার কথা কে বলবে, উনি তো এমএলএ, প্রভাব তো আছেন, উনি এমএলএ আছেন, তো প্রভাব তো খাটাবেনি। আমরা চাই যে গরিব মানুষের ভাঙা হয়েছে যেমন ওনারা ভাঙা হোক। বাঁকুড়ার ভৈরব স্থান মোড়, এখানেই রয়েছে নীলাদ্রি শেখর দানার দোকান। নীলাদ্রি শেখর বাঁকুড়ার বিজেপি বিধায়ক, তার রেডিমেড পোশাকের ব্যবসা। নীলাদ্রি শেখর দানা এই দোকানে বসেই তার বিধানসভা এলাকার কাজকর্ম দেখেন। দোকানের পেছনে রেলের জমি, অভিযোগ সেই জমিতেই তৈরি করছেন বেআইনি নির্মাণ, যাতে দোকানটি বড় করা যায়, কেউ যাতে দেখতে না পায়। এর জন্য দোকানের পাশে টাঙানো হয়েছে বড় বড় ফ্লেক্স। যে ফ্লেক্স টাঙানো হয়েছে এটা বিরাট ভাবের ফ্লেক্স, যেখানে লেখা রয়েছে যে বিধায়ক এই গত 3 বছরে কি করেছেন তার খতিয়ান দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেখাবার চেষ্টা করব যে খতিয়ান দেওয়ার পাশাপাশি এই যে কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে, যেখানে এই খতিয়ানের আড়ালে চলছে পিলার দিয়ে একটি কালভার্টের পাশ থেকে ড্রেন, সেই ড্রেনের ওপর থেকে করা হয়েছে কনস্ট্রাকশন, সেখানে তোলা হচ্ছে আরেকটি বিল্ডিং। এ নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে রেলের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। বিজেপির বিধায়কের ওই যে বাড়িটা 4 তলা হচ্ছে, ওটা কি রেলের চোখে পড়েনি? ওর ব্যাপারে ছাড় আছে, আমরা গরিব মানুষ বলে ছাড়ে নাই। আমাদের ঝুপড়ি ঘরগুলো ভেঙে দিলে ওর বেলা কি চোখে পড়েনি? আন্ডারপাস করতে গিয়ে 17টা বাড়ি তারা ভেঙে তাদেরকে উচ্ছেদ করে দিল। আজকে বিধায়ক এত বড় বাড়ি করে নিচ্ছে, এত বড় দোকান করে নিচ্ছে, এত বড় ফ্লেক্স টাঙাচ্ছে, সেটা মানুষ বুঝবে, মানুষ দেখছে। রেলের জায়গায় তো বাড়ি করা যায় না হিসাবে, উনি করলেন কেন? সেটা রেল দেখুক, রেল বুঝবে সেটা। হ্যাঁ, নিজে পাপ খাই তো করছে, ওদের রেল তো ওদের অবৈধ নির্মাণ, বৈধ আছে কি ওটা? 40 বছর দোকান করে আছি, যেদিনই রেল বলবে সেদিনই উঠে যেতে হবে। অতএব এটা দখল করার কিছু নয়। নতুন করে নির্মাণ তো হচ্ছে, নির্মাণ নয়, দেওয়ালটা ফেটে গেছে, সেটা দপ্তরকে আমি জানিয়েছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, সেই কারণের জন্যই সেই পাঁচিলটাকে কেবলমাত্র করা। এখন তো আমি বিধায়ক, বিজেপির বিধায়ক, কিছু একটা বলতে হবে, সেই নিয়ে বলার ব্যাপার রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আদ্রার ডিআরএম সুমিত নুরলা। বিধায়ক যিনি সব থেকে বেশি সচেতন হওয়ার কথা, তার এই কালভার্টের উপর থেকে কনস্ট্রাকশন করা পিলার দিয়ে আবার নতুন করে কনস্ট্রাকশন বাড়ানো, সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তেই হচ্ছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।